লিল মুত্তাকিন ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। আমাদের পরীক্ষায় আসার মতো কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, বা আমাদের প্রয়োজনে, চাকরির প্রয়োজনে আমাদের খুঁটিনাটি কিছু বিষয় শিখতে হয়। তো আজকে আমরা সেগুলাই দেখব। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, জাহিদ হাসান সাহেব, তাহিরা বিনতে হাবিব ম্যাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি। ওকে, ঠিক আছে। তা আমরা আজকে গণিতের বাস্তব সংখ্যা দেখব। গণিতের প্রথমেই বলে রাখি, অঙ্ক। অঙ্ক কাকে বলে বলতে পারবেন? অঙ্ক অঙ্ক কাকে বলে বলতে পারবেন আপনি? যে সকল প্রতীকের সাহায্যে গণনা বা হিসাব নিকাশ করা হয় তাকে অঙ্ক বলে। যেসব প্রতীকের সাহায্যে, কিসের সাহায্যে? প্রতীকের সাহায্যে গণনা বা হিসাব নিকাশ কাজ সম্পন্ন করা হয় তাকে অঙ্ক বলে। তাকে কি বলে বলেন? যে সমস্ত প্রতীকের সাহায্যে অঙ্ক গণনা করা হয় তাকে কি বলে? মানে যে সকল প্রতীকের সাহায্যে হিসাব বা গণনা করা হয় তাকে অঙ্ক বলে। হ্যাঁ, গণনা করার প্রতীককে অঙ্ক বলে। অঙ্ক সাধারণত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। অঙ্ক দুই প্রকার। অঙ্ক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। তো সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক, অঙ্ক কয় প্রকার? দুই প্রকার। সংখ্যা দ্বারা গণনা করার প্রতীককেই অঙ্ক বলে। একটা হচ্ছে কি সাহায্যকারী অঙ্ক, আর একটা কি সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত, আর সাহায্যকারী অঙ্ক হইল 0। সাহায্যকারী অঙ্ক কি? 0। কারণ এর নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো ক্ষমতাই নাই। ও যেখানে যায়, মানে যার সাথেই যাবে সে দণ্ড হবে। সে যার সাথে যাবে সেই কি দণ্ড হবে। রত্নামে ওয়ালাইকুম আসসালাম। তা আমাদের গত ক্লাসের পরীক্ষায় আখি ম্যাম এবং ওসমান গনি সাহেব দুইজন, একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছে, কিন্তু জোবায়ের সাহেব 2 বার এক্সাম দিছে। এইটা উনি রং করেছেন, জোবায়ের সাহেব। তো বলেছিলাম একবারের বেশি এক্সাম দেওয়া যাবে না। অনেকে দেখা যায় 2 বার এক্সাম দিয়ে প্রথমবার খুব একটা ভালো করতে পারে না, কিন্তু দেখে নেয় কোনটা অ্যান্সার হবে, পরে আবার পরীক্ষা দিয়ে সবগুলা মার্ক করে দিয়ে আসে। এটা অপরাধ, তাই না? এটা কি অপরাধ? কারণ আমরা এইটা না করি, তাইলে তো আমরা বুঝতে পারবো না কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। ভাগ্য ভালো যে আমাদের এখানে সব ডকুমেন্ট মানে স্পষ্ট থাকে, কেউ 2 বার পরীক্ষা দিলে আমরা বুঝতে পারি। তাহলে সার্থক অঙ্ক কি? 1 থেকে 9 পর্যন্ত। সাহায্যকারী অঙ্ক কি? সাহায্যকারী অঙ্ক হলো 0 একটা। আলামিন সাহেব, জোবাইদা ম্যাম, হেলাল সাহেব, মাসুম হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, অঙ্ক এবং সংখ্যা, দুইটা জিনিস। অঙ্ক কোনটা এবং সংখ্যা কোনটা? অঙ্ক এবং সংখ্যা দুইটা জিনিস আমাদের দেখতে হবে। তাহলে যে সকল চিহ্ন, এই যেমন এক, এইটাকে অঙ্ক বলা হয়, এইটাকে কি বলা হয়? অঙ্ক। যখন এই একটার সাথে আরেকটা যোগ করলাম, এক এবং এক, এখন এইটা হয়ে গেছে সংখ্যা। অঙ্ককে যে কোনো উপায়ে ব্যবহার করলে তাকে সংখ্যা বলে। অঙ্ককে যে কোনো উপায়ে ব্যবহার করলে তাকে কি বলে? সংখ্যা বলে। অঙ্ককে যে কোনো উপায়ে ব্যবহার করলে তাকে সংখ্যা বলে। যেমন একবার একটা পরীক্ষায় আসছিল যে নিচের কোনটি সংখ্যা? নিচের কোনটি সংখ্যা নয়? এখানে বলছে 377, এখন আপনি বলেন তো নিচের কোনটি সংখ্যা নয়? কোনটা হবে নিচের কোনটি সংখ্যা নয় বলেন তো? আজকের অঙ্কের বিষয়টা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। হ্যাঁ, যশোরী সাহেব বলেন এখানে কোনটা হবে? তাহেরে বিনতে হাবিব ম্যাম, থ্যাংক ইউ। তাহলে এইটা সংখ্যা নয়, এইটা হচ্ছে অঙ্ক। কারণ এইটাকে কোনোভাবে ব্যবহার করা হয় নাই, কোনোভাবে কি করা হয় নাই? ব্যবহার করা হয় নাই। এটাকে কোনোভাবেই ব্যবহার করা হয় নাই। এই যেমন 8-এর সাথে 8 আছে, 6-এর সাথে টি আছে, যখন অঙ্ককে ব্যবহার করা হবে তখন ওইটা সংখ্যা হয়ে যাবে। না, 6টি হবে না, কারণ এইটাকে ব্যবহার করা হয়েছে 6টি। অঙ্ক এমন যদি হয়, যদি এমন হয় সাইড এইটা এখন অঙ্ক না সংখ্যা? এইটা অবশ্যই সংখ্যা হবে, কারণ এইটার উপরে নিচে একটা দাগ আছে। যখন 1 থেকে 9 সিঙ্গেল বসানো হবে, তাদের উপর কোনো কলঙ্ক থাকবে না, কোনো দাগ থাকবে না, তখন এইটাকে আমরা কি বলবো? অঙ্ক বলবো। যদি কোনো দাগ থাকে উপরে নিচে, তাইলে সেই ক্ষেত্রে এটাকে আমরা সংখ্যা বলবো। এটাকে আমরা কি বলবো? সংখ্যা বলবো। মাথায় থাকে যেন। তাহলে কখন অঙ্ক আর কখন সংখ্যা। তারপরে এখন আমরা দেখি সংখ্যা। সংখ্যা সম্পর্কে আমরা আজকে কথা বলি। যেমন একটা বাস্তব, একটা অবাস্তব, মূলদ, অমূলদ, আমরা কিছু সংখ্যা দেখি। এটা প্রাইমারি লেভেলের একটু কথা বললাম, আর এইটা অত্যন্ত জরুরি। এই জন্য আমাদেরকে পরীক্ষায় অনেক সময় একদম সিম্পল বিষয়টাকে নিয়ে আসে, ইজি বিষয়টাকে, যেটা আমাদের অগোচরে থেকে যায়, বা আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা যে রাইট অ্যান্সার হবে, তখন এটা কি আমরা আইডেন্টিফাই করতে পারি না। তা আমরা আজকে দেখব মূলদ এবং অমূলদ সংখ্যা। বিশেষ করে সংখ্যাটা দুই ধরনের, বাস্তব এবং অবাস্তব। আমরা জানি সংখ্যাটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা আবার দুই ধরনের, একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। অমূলদ। তো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলদ এবং অমূলদ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি? মূলদ এবং অমূলদ। এখন বাস্তব সংখ্যা কি? কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকে বাস্তব সংখ্যা বলে। বর্গ করলে যদি কি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকে বাস্তব সংখ্যা বলে। কোনো সংখ্যাকে যদি বর্গ করলে বাস্তব সংখ্যা পাওয়া যায়, মানে ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকে বাস্তব বলে, বাস্তব সংখ্যা বলে। তো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় আসে নিচের কোনটা মূলদ, নিচের কোনটা অমূলদ। এই দুইটা জিনিস পরীক্ষায় আসে, নিচের কোনটা মূলদ, নিচের কোনটি অমূলদ।
শূন্য, স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এগুলা সবসময় মূলদ হয়, মাথায় রাখতে হবে। শূন্য, এক নম্বরে শূন্য স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে একটা মানে কি বলে এটার বিস্তারিত বললাম। মূলত কোনগুলা? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, আমরা আসতেছি, ধনাত্মক ঋণাত্মক এগুলা কি, ধনাত্মক ঋণাত্মক কি আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই বলি শূন্য, স্বাভাবিক সংখ্যা এবং সাধারণ ভগ্নাংশ। শূন্য, স্বাভাবিক সংখ্যা, সাধারণ ভগ্নাংশ এগুলা সবসময় মূলদ। এগুলা সবসময় কি? মূলদ। এগুলা সবসময় মূলদ। আর অমূলদ যেগুলা ওগুলা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে সব মাইনাসের দিকে যাবে, যেমন এটা ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক, একটা প্লাস আর একটা মাইনাসের। যদি কমতি হয় ঋণাত্মক, ঋণ থাকে, আর ধনাত্মক মানে যেটা বাড়তি সবসময় বেড়ে চলে ওইটা হচ্ছে ধনাত্মক, আর যেটা ঋণী ওইটাই ঋণাত্মক। আমি আপনাদের মতো শিক্ষকতাই করি। মনিরুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? এইটা শূন্য সবসময় মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সবসময়, যেমন এই 88 এইটা সবসময় মূলদ সংখ্যা, এটা সবসময় কি? মূলদ সংখ্যা। এবং প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি? মূলদ সংখ্যা, মানে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ। সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ। সকল পূর্ণ সংখ্যা কি? মূলদ। সকল পূর্ণ সংখ্যা কি? মূলদ। আমরা যে গণনার ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করি সব সংখ্যাই মূলত এগুলা ধনাত্মক, প্রায় মানে অধিকাংশ সংখ্যাগুলাই কি? ধনাত্মক। রাশেদুল ইসলাম মিলন সাহেব, গুড। তাহলে মূলদ সংখ্যার তিনটা বৈশিষ্ট্য বললাম: শূন্য, স্বাভাবিক সংখ্যা, সাধারণ ভগ্নাংশ এবং সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাগুলা মূলদ। সকল পূর্ণ সংখ্যা কি? মূলদ। যেমন 1, 2, 3, 4, 5, 10, 15, 50, 100, মানে সকল সংখ্যা মানেই মূলদ। সংখ্যা মানে কি? মূলদ। সংখ্যা মানে কি? মূলদ। সকল পূর্ণ বর্গ সংখ্যামূল, বর্গমূল। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল যেটা, যেমন আমরা বলি না √4, √3, √2, এগুলা সবগুলাই কি? মূলদ। সবগুলা কি? মূলদ। তবে এইখানে আমাদের দেখতে হবে, যেমন √4 16, তারপরে 32, 64, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। 4, 9, 16, 25, যে আমরা যদি 9, 16, এটা 25, আমাদের এগুলা কিছু দেখে নিতে হবে যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। যেমন এই √2 কে বাঙালি কি হয়? 2 দুগুণে 4, আবার 3 3 9, 4 4 16, 5 5 25, সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ। সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ। যেমন 2 গুণ 2 4, আবার 3 গুণ 3 9, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, তারপরে 6 গুণ 6 36, হ্যাঁ 6 গুণ 6 37, 7 গুণ 7 49, 7 গুণ 7। তাহলে সকল পূর্ণ সংখ্যার বর্গমূলটাই কি? মূলদ। তাহলে আমরা মূলদ সহজেই চিনতে পারবো, তাই না? আবার পূর্ণ গণসংখ্যার গণমূল। পূর্ণ গণসংখ্যার গণমূল, যেমন পূর্ণ গণসংখ্যার গণমূল এইটাও কি?
হবে হবে ঘনমূল, এইটা হচ্ছে কি মূলদ। এখন যদি বলা হয় যে নিচের কোনটি মূলদ, যদি এমন হয় কোনো সংখ্যার পরে, যেমন 3.333333, যদি দশমিকের পরে সবগুলো সংখ্যা একরকম হয়, অথবা 4.232323, যদি সবগুলো একই রকম হয় তাহলে এইটা হবে মূলদ। এইটা কি মূলদ। দশমিকের পরে সবগুলো সংখ্যা যদি সমান একরকম হয় তখন এইটা হবে মূলদ। এখন আমি কেন এই যে 3 3 3 3 3 বললাম, এইটা না বলে আমি 3 লিখে উপরে শুধু একটা বোটা দিয়ে দিলাম, তার মানে এইটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, এইটা চলবে। এটা দ্বারা আমি বুঝাই দিলাম কিয়ামত পর্যন্ত কি এইটা চলতে থাকবে। আবার আমি এতবার না লিখে শুধু উপরে দুইটা বোটা দিয়ে দিলে বুঝতে হবে এই 2 3 আজীবন চলতে থাকবে, 2 3 আজীবন চলতে থাকবে। তাহলে আমরা কোনটা বর্গমূল মানে মূলদ, কোনটা অমূলদ? তাহলে মূলদ আমরা বুঝতে পারবো কিনা বলেন? মূলদ বোঝা যাবে? মূলদের বৈশিষ্ট্যগুলো পাইছেন? শূন্য হবে এই মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গমূল, ঘনমূল, এবং দশমিকের পরে যদি একই রকম সংখ্যা চলমান থাকে, এগুলা সবগুলা হচ্ছে মূলদ। সবগুলা কি মূলদ। মূলদ বুঝতে অসুবিধা হবে এখন? মূলদ বুঝতে পারবেন না? তাহলে আমরা দেখেই বুঝে ফেলতে পারবো এটা মূলদ সংখ্যা, কারণ এগুলো প্রায় সময় কোথাও না কোথাও কোনো না কোনো পরীক্ষায় এই সংখ্যাগুলা যে বলে নিচের কোনটা মূলদ, নিচের কোনটা অমূলদ, এইভাবে বলে দেয়। আপনি খাদ্য অধিদপ্তর বলেন, সমাজসেবা বলেন, প্রাইমারি বলেন, বা যে এনি কাইন্ড অফ জব এক্সাম, আপনি এগুলা পেয়ে যাবেন। আমরা অনেকেই একটা বিষয় আমাদের এটা খুব খারাপ লাগে যে কিছু মানুষ আছে শুধু যে ইউনিয়ন সমাজকর্মের জন্য কোর্স করতেছে, কিছু মানুষ আছে শুধু প্রাইমারির জন্য কোর্স করে, কিছু মানুষ আছে শুধু নিবন্ধনের জন্যই কোর্স করে, কিছু মানুষ আছে খাদ্য অধিদপ্তরের জন্যই কোর্স করে। কিন্তু আমরা যদি আমাদের বেসিক বিষয়গুলা, মোটামুটি যেই অধ্যায়গুলো সব সময় কোনো না কোনো পরীক্ষায় আছে, সবগুলা যদি আমরা পড়ে ফেলি, তাইলে আমাদের টার্গেট কোনো একটা বিষয় না, আমাদের টার্গেট হলো সিলেবাস কমপ্লিট করা। তাইলে যেখান থেকে যাই আসুক আমরা ওইখান থেকে দিয়ে দিব। এখন এইখানে এইটার মধ্যে থেকে আপনি নিবন্ধনে পাবেন, প্রাইমারিতে পাবেন, বিসিএসে পাবেন, অন্যান্য জবের ক্ষেত্রে পাবেন, সমাজকর্মী পাবেন, খাদ্য অধিদপ্তর পাবেন, যাই থাকুক এক জাতীয় যদি না হয় সেই ক্ষেত্রে এটা মূলদ হবে না, সেইটা হবে অমূলদ। সেইটা কি অমূলদ। যদি এমন হয় 3.13765 যদি এইভাবে চলতে থাকে, কোনো সিরিয়াল মেনটেন করে না, সেই ক্ষেত্রে এইটা হবে অমূলদ। অমূলদের দিকে আসতেছি। তাহলে আমরা মূলদ সংখ্যা দেখে নিলাম, মূলদ সংখ্যা দেখে নিলাম। এবার আমরা একটু অমূলদ সংখ্যা দেখি। দশমিকের পরে যদি কারো সাথে কারো মিল না হয়, দশমিকের পরে যদি কারো সাথে কারো মিল না হয়, এইগুলা সব অমূলদ। যেমন √2 অমূলদ, √2 অমূলদ, √3 অমূলদ। কেন √2 অমূলদ? যেমন √2 ভাঙ্গাইলে কি হবে, √3 ভাঙ্গাইলে কি হবে, ওইটা আমার দেখতে হবে। √2 ভাঙ্গাইলে এইটা হবে 1.4142, এইভাবে চলতে থাকবে 41421। যদি √2 কে ভাঙ্গাই তাইলে এইটা হবে, √2 কে ভাঙ্গাইলে কি এইটা অনিয়মে চলতে থাকবে, নিয়ম মানবে না, 4-এর পরে 1, 4-এর পরে 2, আবার 1, এইভাবে যদি অনিয়ম থাকে। আবার √3-র ক্ষেত্রে কি হয়, √3-র ক্ষেত্রে 1.73205। তাহলে দেখেন এগুলা মিলে। এখন দশমিকের পরে সংখ্যাগুলোর কোনো মিল নাই, এই জন্য এগুলা সব অমূলদ। √2, √3, √5, √6, √7, √8, √5, √6, √7, √8 এগুলা সব অমূলদ। কারণ এগুলা ভাঙ্গাইলে
এগুলা ভাঙ্গাইলে কি অনিয়মে চলতে থাকে, আর একটার লাগে আরেকটার একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল নেই, এই জন্য এগুলা সব অমূলত। তা আমাদের এমন কিছু এগুলার বিস্তারিত জানা দরকার। বিস্তারিত বলতে রুট টুর মানে কত, ক্যালকুলেটর, স্বাভাবিক ক্যালকুলেটর নিয়ে যদিও যাওয়া যায় না পরীক্ষার সেন্টারে, কিন্তু এজন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এগুলা। আবার আমরা যদি এই রুট মানে যেইটাকে ভাঙ্গাইলে অনিয়ম চলতে থাকে ওইটাই হচ্ছে অমূলত, যেইটার মধ্যে মূলদের সূত্র পাইবেন না ওইটাই অমূলত। ওইটা কি অমূলত। এখন যদি এগুলা থেকে নানান সময় নিচের কোনটি মূলত নিচের কোনটি অমূলত এইভাবে প্রশ্ন করা হয়। আমরা পরীক্ষায় সব সময় দেখি যে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা যদি না হয় তাহলে সেটা অমূলত হয়ে যাবে। রুট 4 এইটা অমূলত। রুট 4 কি অমূলত সংখ্যা মিস্টার আলামিন সাহেব। রুট 4 রুট 4 এইটাকে ভাঙ্গান যায় 2 × 2 সাইড, যেইটাকে বর্গমূল করা যায় সেইটা হচ্ছে মূলত, যেইটাকে বর্গমূল করা যায় না সেইটা অমূলত। কথা বুঝতে পারছেন? যেইটাকে কি করা যায়, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হইলে মূলত, না হইলে অমূলত। যেমন 2 × 2 = 4, এটা পূর্ণ বর্গমূল হইছে। আবার 3 × 3 = 9, 3 × 3 = 9, 4 × 4 = 16। তাহলে এগুলা কি বর্গমূল হইলে মূলত, না হইলে অমূলত। রুট 2 কে ভাঙ্গাইলে কি এলোমেলো হবে, রুট 2 কে ভাঙ্গাইলে এলোমেলো হবে, এই জন্য এইটা হচ্ছে অমূলত। তাইলে রুট 2 রুট 3 অমূলত, কিন্তু রুট 4 এটা হচ্ছে মূলত। এইটা কি মূলত, যেইটাকে ভাঙ্গাইলে এলোমেলো হয়ে যায় সেইটাই অমূলত, আর ভাঙ্গাইলে ঠিক থাকবে ওইটা মূলত সংখ্যা। ওকে, তাহলে মূলত অমূলত সংখ্যা বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এখন? জি জি, চাঁদপুরে ক্লিয়ার। এখন এতক্ষণ পর্যন্ত রুট 6 এইটা অমূলত। এইটা কি অমূলত। কেন অমূলত? রুট 6 কে যদি আপনি ভাঙ্গান তখন আপনার কি দাঁড়াবে? রুট 6 কে ভাঙ্গাইলে কি দাঁড়াবে? রুট 6 কে ভাঙ্গাইলে এটা হবে 2.4496 সম্ভবত। এই যে দেখেন রুট 6 এইটাকে ভাঙ্গাইলে কি দাঁড়ায় 2.4494। তাহলে এগুলা একটা আরেকটার কি মিল নাই, যদি অমিল থাকে সেই ক্ষেত্রে এইটা হবে কি অমূলত। জোবায়ের আহমেদ সাহেব ঠিক আছে, কারণ এইটাকে ক্যালকুলেটর নিয়ে বসলেই বুঝতে পারবেন এগুলা কোনটা মূলত কোনটা অমূলত। দশমিকের পরে মানে ধারাবাহিকতা থাকলে একরকম হইলে মূলত, না হইলে অমূলত, একরকম হইলে মূলত, না হইলে অমূলত। হ্যাঁ, 4494, এই জন্য এটা অমূলত। তাহলে মূলত অমূলত দেখলেন। এবার আমরা একটু মৌলিক সংখ্যা দেখি। মৌলিক সংখ্যা নিচের কোনটা মৌলিক, নিচের কোনটা মৌলিক সংখ্যাটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক এইটা এইটা থেকেও অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এইটা থেকে অনেক প্রশ্ন আসে মৌলিক সংখ্যা থেকে। যেই সংখ্যা শুধুমাত্র এক দ্বারাই গুণ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5-এর কথাই বললাম, এই 5 × 1 = 5, কিন্তু 2 × 2 = 4, 3 × 3 = 9, 3 × 2 = 6, কিন্তু 7কে ভাঙ্গানো যায় না, 5কে 1 ছাড়া ভাঙ্গানো যায় না, 3কে 1 ছাড়া ভাঙ্গানো যায় না। যেগুলাকে ভাঙ্গাইতে হলে এক দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় সেই ক্ষেত্রে এইটা হচ্ছে, এইটা অবশ্যই 6232323, এইটা মূলত সংখ্যা। কেন এইটা মূলত? কারণ এইটা ধারাবাহিকতা রক্ষা করছে। ধারাবাহিকতা রক্ষা করলে মূলত, রক্ষা না করলে অমূলত।
কাজী ওসমান গনি সাহেব। কথা বুঝতে পারছেন? ধারাবাহিকতা রক্ষা করলে মূলত, না করলে অমূলত, কারণ 6.232323 একরকম। 6.23 মানে এই যে ধারাবাহিকভাবেই চলতে থাকবে, এই জন্য এটা মূলত। তাহলে কথা বুঝতে পারছেন? যে সংখ্যা কেবল এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, এক দ্বারা নিঃশেষে বিভাজ্য, তা হচ্ছে মূলত, মৌলিক। তা কি? মৌলিক। এই জন্য আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। আবার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 46টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। আমরা জানি 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 27। হ্যাঁ, 25কে কি ভাঙানো যায়? যদি মনে করেন 25, তার মানে 5 গুণ 5 25, 5 5 25। এই জন্য এইটা কি মৌলিক সংখ্যা হবে? হবে না, মৌলিক সংখ্যা হবে না। হ্যাঁ, তাহলে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা, 1 থেকে 200 পর্যন্ত 46টা, তার মানে 101 থেকে 200 পর্যন্ত এখানে আছে 21টা। 101 থেকে 200 পর্যন্ত আছে 21টা। তাহলে 1 থেকে 200 পর্যন্ত কয়টা? 46টা। এখন এইটা আমাদের দেখতে হবে যে একটা সূত্র আছে। সূত্র বলতে সেটা হলো 44, 22, 32, 23, 21। 44, 22, 32, 23, 21। এটা হচ্ছে মৌলিক সংখ্যার সূত্র 1 থেকে 100 পর্যন্ত। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 60টা, আবার 10 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত 2টা, 30 থেকে 40 পর্যন্ত 2টা। আমাদের প্রশ্নটা কিভাবে হবে? অনেক সময় বলে দেয় যে 30 থেকে 50 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক কয়টি? এখন 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কিভাবে বুঝবেন কয়টি? আমরা জানি এই 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 5টা। কিভাবে বুঝলাম? এই যে এখানে 3 আর 2, কারণ এই 10, 20, 30, 40, 50, 40 50-এর মধ্যে কত? 2 3 আছে। তাহলে প্রথম 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 1 3 5 7। আবার 11 থেকে 20 পর্যন্ত 4টা, 11 13 17 19। আবার 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা, 23 27। 21 থেকে 30 পর্যন্ত 2টা, 23 27। 30 থেকে 40 পর্যন্ত 2টা, 31 37। আবার 40 থেকে 50 পর্যন্ত হচ্ছে 3টা, 41 43 47। যদি এমন বলে যে 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? বলেন, 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কে বলতে পারবেন 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এক থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কিভাবে বুঝলেন? আমরা ওই প্রথম 6টা যোগ করে ফেললেই হয়ে যায়। 4 4 8, 8 4 12, 12 আর 3 কত? বলেন। 15, 15 আর 2 17টি। 17টি। এছাড়া আমরা আরেকটা জিনিস এই জন্য আমাদের একটু লিখে রাখি, সেটা হলো 1 3 5 7 11 13 17 19 21 23 7 29। 1 3 5 7 11 13 17 19 23 29। তারপরে 31 37 41 43
47। আর কি আছে? 53, 59, 61, 67, 73, 71, 73, 79, 71, 73, 79। তারপরে আছে 83, 89, 97, 83, 89, 97। এই টোটাল 25টা আছে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। তা আমাদের পরীক্ষায় আসে যে পরীক্ষায় যে কয়েকটা প্রশ্ন এইরকম আসছিল, দুই থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? মৌলিক সংখ্যার যোগফল কত? যোগফল কত বলেন তো? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত হবে? পার্থক্য কত? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? তো মৌলিক সংখ্যার যোগফল বলছে, মৌলিক সংখ্যার যোগফল বলছে 2 থেকে 32 পর্যন্ত। তা আমরা এতটুক পর্যন্ত সংখ্যাগুলা যোগ করে নিব, এতটুক পর্যন্ত সংখ্যাগুলা কি যোগ করে নিব। যেমন 1 এ 3 4, 9, 9 এর সাথে 16, এইভাবে 1 থেকে 31 পর্যন্ত যে কয়টা আছে সবগুলার যোগ করতে হবে। কি বলছে? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল বলছে, মৌলিক সংখ্যার যোগফল। যদি বলতো মৌলিক সংখ্যা কয়টি সেটা হচ্ছে এক বিষয়, কিন্তু যদি বলে মৌলিক সংখ্যার যোগফল কত সেইটা ভিন্ন বিষয়। কত হবে? কাজী ওসমান গনি সাহেব 159, কেউ বলছে 160, আবার কেউ বলছে 158। হুইচ ওয়ান ইজ রাইট? তাইলে 159 হবে, তাই না? 1 থেকে 31 মানে 2 4 6 8 10, 2 4 6 8 10 11টার যোগফল কত? 159, 159। তাহেরা বিনতে হাবিব ম্যাম 159 হবে। যোগ করছেন? হ্যাঁ, কেউ বলতেছে 159, কেউ বলতেছে 160। কোনটা সঠিক আমাকে বলেন। আবার কেউ বলে 158। বলেন তো, একটু দ্রুত বলেন দেখি কার কোনটা হয়। আচ্ছা, এটা আমাকে সঠিক অ্যান্সারটা দিয়ে দেন। দ্বিতীয়ত বলছে 60 থেকে 80-র মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত? দেখেন 60 থেকে 80-র মধ্যে বলছে, মানে এই 60 থেকে 80-র মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য। আমি বলছি 2 থেকে 32 পর্যন্ত, তাইলে আপনি কি 1 যোগ করবেন? না, আমাদের এইখান থেকে যোগটা শুরু হবে 31 পর্যন্ত। আবার বললাম 60 থেকে 80, হ্যাঁ 159 হবে, 159। তার মানে এইটার উত্তর কত? 159। এখন বলছে 60 থেকে 80-র মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত? দেখেন তাইলে কি করতে হবে?
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে 61, বৃহত্তম আছে 79, তাহলে 7 10 9 মাইনাস 61, 79 মাইনাস 61, তাহলে এই যে পার্থক্যটা এখানে কত আছে, পার্থক্য হলো 18, এইটার পার্থক্য কি 18। নাজমুল ইসলাম সাহেব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। 30 থেকে 90 মধ্যে, মানে 30 থেকে 90 মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার মৌলিক সংখ্যার পার্থক্য কত বলেন তো দেখি। 30 থেকে 90 মধ্যে, এগুলা বড় বড় অফিসার পদের লাই আসে, মানে অনেক জটিল জটিল পরীক্ষায়। আপনি জটিল মনে করলেও বাট আজকের পর থেকে আশা করি জটিল হবে না। বুঝতে পারতেছেন বিষয়গুলো? হ্যাঁ বলেন, বুঝে আসতেছে কিনা? হ্যাঁ, মাহমুদ হাসান সাহেব বলছে না, হ্যাঁ 58 হবে, ঠিক আছে। মাহিয়া মিম 58, আরাফাত সাহেব 58, হ্যাঁ আলামিন সাহেব 58, জুবাইর আহমেদ সাহেব, গুড। তাহলে আমরা দেখলাম। এখন যদি বলে যে 40 থেকে 100 পর্যন্ত, এখন যদি এই কথাটা 40 থেকে 100 পর্যন্ত এর মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত? এস মাহমুদ হাসান সাহেব ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের সংখ্যা অনেক কম, সম্ভবত আজকের ক্লাসটা ভালো লাগতেছে না, তাই না? হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে এটা তো সিম্পল পড়াশোনা, 2 3 পোলাপাইনের পড়া, কি আর করব, বিরক্ত লাগতেছে। হ্যাঁ 60 56 কত হবে? 56 হবে। এরপরে একটা অঙ্ক এমন ভাবে বলছিল যে 1 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক নয়, মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি কত? 158 হবে, তাই না? তাহলে অনেকে হিসাবে একটু ভুল করছে। আচ্ছা, 1 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক নয়, তাহলে 1 থেকে 60 পর্যন্ত আমাকে দেখতে হবে যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। তাদের সমষ্টি কত, কি কি আছে এখানে? এখানে 19 আছে, 29 আছে, তারপরে 59 আছে। তাইলে এই তিনটার সমষ্টি মানে যোগফল কত হবে, এইভাবে প্রশ্ন হয়। বা এখানে এমনও বলতে পারে, আচ্ছা এইটা কত হবে বলে দেন তো। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে পরের বোঝা বাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া,
জনম গেল ঘাটে ঘাটে ভাঙ্গা তরি বাইয়া রে আমি। এইটা কত হবে? জনম গেল ঘাটে ঘাটে ভাঙ্গা তরি বাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেল খোয়া রে। আমার নিজের বোঝাকে বহিবে রে রাখবো কোথায় যাইয়া আমার নিজের বোঝাকে বহিবে রে থাকবো কোথায় যাইয়া। এই জনমে দেখলাম তরি কতই ভাঙ্গা গড়া আমার দেহ তরি ভাঙলো রে শুধু না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে রে আমি দুঃখ কব কাহার কাছেতে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে তোমার প্রাণে চাইয়া। দেলোয়ার হোসেন সাহেব 151 হয় কেমনে? তাহলে কত হবে? 1 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক 7, তাহলে এখানে 1 থেকে 70-এর মধ্যে 7, 17, এখানে 37, 47 এবং 67 আছে। স্থানীয় অঙ্ক এখানে 7, তাইলে এই যে এই কয়েকটার যোগফল কত হবে? 7, 17, 37, 47, 67 এই কয়েকটা যোগ করলে হ্যাঁ 7, 17, 37, 47, 67 কত হবে? 175। কত? 175 হবে। তাহলে মৌলিক সংখ্যা থেকে এইরকম কিছু সিক্রেট প্রশ্ন করে থাকে ওরা, মানে স্বাভাবিক কিছু প্রশ্ন করে থাকে। তো এগুলা থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি আপনি পারবেন, তাই না? এবার আমরা রোমান 60টা সংখ্যা একটু দেখে নেই। রোমান 60টা সংখ্যা LCDM LCDM। এই এল এল এই রোমান পদ্ধতিতে এই এল এর এটার মান হয়েছে কত? এটার মান হচ্ছে 50। যেমন লাভ চাইলে দিমু মাই, এল মানে 50, 50 চাইলে দিমু 100, 50 চাইলে দিমু 100 মানে 50 চাইলে দিমু 500, এম মানে 1000। এল এর মান কত রোমান পদ্ধতিতে পরীক্ষায় আসে? 57 কি আমাদের আছে? আমাদের মৌলিক সংখ্যা কি 57 আছে কি না বলেন? মৌলিক সংখ্যাতে যদি 57 না থাকে তাইলে তো হবে না। জুবাইর আহমেদ সাহেব, মৌলিক সংখ্যাতে 57 নাই। আমরা জানি মৌলিক 57 নাই। যদি 57 না থাকে ওইটা কি আমরা দিতে পারবো? মৌলিক সংখ্যাতে 57 নাই। 53, 59 হবে। 53, 59। স্থানীয় মান বলতে সে যা থাকে আর কি। যেমন এইটার স্থানীয় মান হইছে 0, আবার এইটার স্থানীয় মান হইছে 8, যেমন এইটার স্থানীয় মান হইছে 3। সর্বশেষ সংখ্যাটাই ধরা হয়। এল মানে 50, এল মানে কি 50, আর সি 100, ডি 500, এম 1000। এই কয়েকটা আমাদের বেশি আসে, মানে পরীক্ষায় আসে যে রোমান প্রতীক এম এর অর্থ কি। সাব রেজিস্ট্রার অফিস 2015-তে একটা প্রশ্ন আসছিল যে রোমান সংখ্যা এম মানে কত।
রোমান সংখ্যা m মানে কত? এগুলা প্রায় সময় কোনো না কোনো পরীক্ষায় চলে আসে। তারপরে আমরা একটু বিভিন্ন দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে সংখ্যা দুইটা নির্ণয় করার বিষয়। দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে সংখ্যা দুইটা নির্ণয় কিভাবে করে। তাহলে মৌলিক সংখ্যা থেকে আমরা যদি কোনো প্রশ্ন পাই অনায়াসে দিতে পারবো? বলেন দিতে পারবো না? মৌলিক সংখ্যা যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত 25টা কমপ্লিট করি এবং ওই ধারাবাহিকতা রক্ষা করি যে প্রথম 10টাতে কয়টা আছে, তারপরে কয়টা আছে, বা যেভাবেই আসুক মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন, মৌলিক থেকে একটা থাকবে, মানে বাস্তব সংখ্যা থেকে 1-2টা কোনো না কোনো পরীক্ষায় আপনি পাবেন। আর সেই ক্ষেত্রে যাতে এটা আপনার জীবনে কোনোদিন মিস না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি বর্গের অন্তর। বলা আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। নির্ণয় করুন যাদের অন্তর হলো 47। দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের অন্তর হলো কত? যাদের বর্গের অন্তর 47, যাদের বর্গের অন্তর অন্তর 47। সেই ক্ষেত্রে আমরা কি করব? একদম সিম্পল বিষয়। যদি এমন কোনো প্রশ্ন হয় দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, কোনো দিকে তাকান দরকার নাই, 47 যোগ 1 ভাগ 2 অ্যান্সার চলে আসবে। 47 যোগ 1 ভাগ 2, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। মানে দুইটা সংখ্যা বের করতে হবে যেই দুইটার বর্গের অন্তর 47, দুইটা যোগ করলে 47 হবে, দুইটা যোগ করলে কি 47 হবে। যেমন প্রশ্নের উত্তর দিছে 22-23। এখন বলেন তো যে দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে কত? 47। এখানের কোনটা হইতে পারে? আমরা একটা সংখ্যা কিন্তু অলরেডি পেয়ে গেছি, 47 আর 48 2 দ্বারা ভাগ করলে হয় 24। তাহলে যেখানে 24 আছে, 24 দুই জায়গায় আছে। এখন এই 24 আর 23 যোগ করেন, এই দুইটা যোগ করেন, কত হয়? এই দুইটা যোগ করলে হয় 46, আবার এই দুইটা যোগ করলে হয় 47। তার মানে এইটাই সঠিক, খ নাম্বারটাই কি সঠিক। আচ্ছা, পরপর দুইটা একই রকম দুইটা ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হয়েছে 57। যাদের বর্গের অন্তর 57, দেখি এইটা কত হবে? যাদের বর্গের অন্তর কত? 57 হবে। এইটা বলেন। এইটা কত হবে? তারপরে আমি আরেকটা দিয়ে রাখি, সেটা হলো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুইটি ক্রমিক সংখ্যার বড় সংখ্যাটি কত হলে বড় সংখ্যাটি কত? বলেন এইটা কত হবে? দুইটি
ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? হ্যাঁ, রত্না ম্যাম, মাহমুদ হাসান সাহেব, তৌকির আহমেদ, মনির সাহেব, মাহিয়া মিম। 100 কিভাবে হলো? সহজ বিষয়, আমরা জাস্ট 199 যোগ 1 ভাগ 2 দিয়ে দিলে বড় সংখ্যা বের হয়ে যায়। তার মানে ছোট সংখ্যা হয়েছে 99, 99 যোগ 100 সমান সমান 199। বড় সংখ্যা 100, ছোট সংখ্যা 99। বড় সংখ্যা 100, ছোট সংখ্যা কত? 99। তাহলে বড় সংখ্যা বের করতে হইলে কি করতে হইব? যোগ করতে হইব। আবার ছোট সংখ্যা বের করতে হইলে বিয়োগ করতে হইব। বড় সংখ্যা বের করতে হইলে যোগ, বড় সংখ্যা বের করতে হইলে কি? যোগ। আর ছোট সংখ্যা বের করতে হইলে বিয়োগ। এইটা আমাদের মাথায় রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে অবশ্য কয়েকটা দেখাইলাম, মোটামুটি অনেকগুলাই। তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে মাঝের সংখ্যাটি কত? দেখেন, একদম সহজ বিষয়। তিনটি ধারাবাহিক সাতান্ন হলে মাঝের সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে মাঝের সংখ্যাটি কত? তো মাঝের সংখ্যাটি কত? এখন আমি এই 57কে 3 দ্বারা ভাগ দিয়ে দিলে যা আসে ওইটাই মিডলে চলে আসবে। 57কে 3 দ্বারা ভাগ দিলে যা হয় তখন ওইটা চলে আসবে। কত আসে বলেন তো? কত হবে? হ্যাঁ, তৌকির আহমেদ, মনির সাহেব, কত হবে এইটা? বলেন বলেন। তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে মাঝের সংখ্যাটি কত হবে? হ্যাঁ, আচ্ছা, এইবার তাহলে আপনি বলেন, পাঁচটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 105 হলে, 105 হলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? দেখি এইটা পারেন কিনা। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি দড় পড়ায়া রে, দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে। বলেন, পাঁচটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 105 হলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? বলেন বলেন। 42 হবে না, 41 হবে না, 41 হবে না, 42 হবে না। কেন? তার কারণ কি? তার কারণ হলো, যেমন 105 ভাগ 5, তাহলে আমাদের উত্তর আসে কত? 21। তাহলে এটা মিডলেরটা চলে আসছে। মিডল কত? মিডল হয়েছে 21। 21-এর আগে কত? 20, তার আগে 19, 21-এর পরে আছে 22,
তারপরে আছে 23, এই মাঝখানের সংখ্যা হয়েছে 21। এই জন্য প্রথম দুইটা সংখ্যার সমষ্টি কত? 3 10 9। 3 10 9 প্রথম দুইটা সংখ্যার। তাহলে এই পাঁচটা যোগ করলে হইবে 105, কারণ নিজেই বুঝ জানেন এখান থেকে 1 আনলে হইবে 21, এইখান থেকে 2 আনলে হইবে 21, তার মানে 5 21 105। বুঝতে পারছেন বিষয়টা? বুঝে আসছে? যদি এইটা বুঝে থাকেন তাহলে আমি আরেকটা আপনাকে দেই। তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 240। 240 হলে বৃহত্তম সংখ্যা দুইটার যোগফল কত? বড় সংখ্যা দুটির যোগফল কত? বড় দুটি সংখ্যার যোগফল কত? দেখি এইটা পারেন কিনা। এইটা করেন তো। কি হবে এইটা? নদীর কুল নাই কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে বুঝাই রে। নদীর কুল নাই কিনার নাই রে, বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙ্গায় তরণী তবু ভাই ভাই রে। নদীর কুল নাই কিনার নাই রে, নদীর কুল নাই কিনার নাই রে, নদীর কুল নাই কিনার নাই রে। কত হবে বলেন? বৃহত্তম সংখ্যা দুইটার যোগফল কত? তাহলে বৃহত্তম সংখ্যা দুইটার যোগফল, বৃহত্তম কোন দুইটা বলেন? বৃহত্তম কোন দুইটা? সরি, এটা হবে 7 9। তাহলে বৃহত্তম হইছে এটা 80 81। 80 81, তার মানে 100, হ্যাঁ 161 হবে। 161 হবে অ্যান্সারটা। 161 না, 163 না, 161, কারণ মাঝে হচ্ছে 80 আর মিডলে যেহেতু 80, সামনে 81 পিছনে 79, সামনে 81 পিছনে 79, এর জন্য টোটাল হলো 161 161 80 81 80 81। হ্যাঁ ওকে, হ্যাঁ 80 81 দুইটা মিলে 161 হয়েছে। ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আজকের জন্য আজকে মোটামুটি কম না, প্রাথমিক অনেকগুলো বিষয় আজকে আমরা করলাম। তো আজকের জন্য এখানেই এগুলো আমরা একটু প্র্যাকটিস করব। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কোনো সমস্যা আছে? অনেকেই পরীক্ষা দেয় না, মাত্র আজকে দেখলাম যে আমাদের মাত্র 35 জন পরীক্ষা দিছে, কখনো 51 জনও হয়, কম বেশি হয়, তবে সবাই চেষ্টা করবেন
পরীক্ষা দেওয়ার জন্য। একটু পড়াশোনা করে পরীক্ষা দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে? কোনো কিছু জানার আছে, জিজ্ঞাসা আছে থাকলে বলতে পারেন। এটা আসলে বলি মোহাম্মদ আলী নূর সাহেব, অনেক সময় আপনাদের মনোযোগ এদিক সেদিক চলে যায়, তো এই জন্য বলি, নাইলে বলতাম না। নাজমুল ইসলাম সাহেব, পরীক্ষা যখন দিবেন নামটা ঠিকভাবে দেন, সাবমিট ঠিকভাবে করেন, দেখবেন সব কিছু চলে আসবে। মৌলিক সংখ্যা যেটাকে এক ছাড়া অন্য কিছু দিয়ে গুণ করা যায় না, সেইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। সেইটাই কি, যেটাকে ভাঙ্গা যায় না, যেটাকে ভাঙ্গা যায় না সেইটাই মৌলিক সংখ্যা। যেটাকে ভাঙ্গা যায় না সেটা কি মৌলিক সংখ্যা। ঠিক আছে? ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা দেশাত্মবোধক গান গাব। আজকে এখানেই সমাপ্ত। পরের ক্লাসের পরে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।